হ্যালো এভরিওয়ান, এনভায়রনমেন্টাল স্টাডিজের আজকে আমাদের তৃতীয় ক্লাস, যেখানে বায়ু দূষণের যে মূল ফলাফলগুলো সেই ফলাফলগুলো আলোচনা করব। কিন্তু তার মধ্যে একটি ফলাফলই আমরা আজকে আলোচনা করব, সেটি হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তাহলে বিশ্ব উষ্ণায়ন হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তার আগে আমরা দেখে নেব যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ জিনিসটা কি। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন, এবং এই পরিবর্তনটা কেন বা কীভাবে ঘটছে। The Earth's atmosphere contains a delicate balance of naturally occurring gases that trap some of the sun's heat near the Earth's surface. পৃথিবীর বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো রয়েছে তার কিছু কিছু গ্যাস রয়েছে যারা কিনা এই সূর্যের রশ্মিকে কি করে, শোষণ করে, এবং শোষণ করে তাপশক্তি রূপে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে সীমাবদ্ধ রাখে। দিস গ্রিনহাউস এফেক্ট, এই যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে গ্রিনহাউস এফেক্ট। তো এই দিস গ্রিনহাউস এফেক্ট কিপস দ্য আর্থস অ্যাটমসফিয়ার স্টেবল। এর ফলে কি হচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলীয় যে উষ্ণতার যে ভারসাম্য, সেই ভারসাম্যটা বজায় থাকছে এবং স্থিতিশীল থাকছে। বাট আনফর্চুনেটলি হিউম্যানস হ্যাভ ডিস্টার্বড দিস ন্যাচারাল ব্যালেন্স বাই প্রডিউসিং লার্জ অ্যামাউন্টস অফ সাম অফ দিস গ্রিনহাউস গ্যাসেস। এখানে গ্রিনহাউস গ্যাস কথাটা বলা হচ্ছে, গ্রিনহাউস গ্যাস বলতে মূলত কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন গ্যাসের কথা বলা হচ্ছে। এবং এই গ্যাসের পরিমাণটা ক্রমশ বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে, এই যে তাপীয় ভারসাম্য, তাপমাত্রার যে ভারসাম্য, সেই ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই ঘটনাটাকে আমরা বলছি গ্রিনহাউস এফেক্ট। কিন্তু ইন জেনারেল গ্রিনহাউস এফেক্টের জন্যই কিন্তু পৃথিবীর উষ্ণতাটা নর্মাল 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে অন অ্যান অ্যাভারেজ। আদারওয়াইজ পৃথিবীর উষ্ণতা -18 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত। অর্থাৎ গ্রিনহাউস এফেক্ট একটা ভালো জিনিস, কিন্তু যখন গ্রিনহাউস গ্যাসের পরিমাণটা বেড়ে যায়, তখন এর ফলে যদি উষ্ণতা আরও বৃদ্ধি পায় উত্তরোত্তর, তখন কিন্তু গ্রিনহাউস এফেক্ট একটা খারাপ জিনিস হয়ে যায়। সো অ্যাজ এ রেজাল্ট অ্যাটমসফিয়ার অ্যাপিয়ার্স টু বি ট্র্যাপিং মোর অফ দ্য সানসিট। এর ফলে কি হচ্ছে, সূর্যের যে পরিমাণ তাপশক্তি শোষণ করা দরকার, তার ফলে তার থেকেও বেশি পরিমাণে তাপশক্তি কি হচ্ছে না, শোষিত হচ্ছে, এবং এর ফলে পৃথিবীর যে নর্মাল তাপমাত্রা, এটা সাধারণের থেকে একটু বেশি হচ্ছে, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এবং গ্লোবাল ওয়ার্মিং যদি না হতো, তাহলে পৃথিবীর উষ্ণতা -18 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত। তাহলে এই গ্রিনহাউস কথাটা আমরা বারবার ব্যবহার করছি। গ্রিনহাউস জিনিসটা কি, এখানে দেখো দুটো ছবি রয়েছে, এখানে একটা ছোট্ট গ্লাস হাউস, এখানে একটা বড় গ্লাস হাউস। তো এই দুটোই হচ্ছে গ্রিনহাউস, কারণ এখানে সবজি চাষ করা হয়। কোথায় করা হয় না, শীত প্রধান দেশে করা হয়, যেখানে একটা প্রয়োজনীয় যে তাপমাত্রা সবজি উৎপাদনের জন্য বা ফসল উৎপাদনের জন্য, সেই তাপমাত্রাটা থাকে না। ফলে কি হয়, তাদেরকে একটু উষ্ণতা দেওয়ার প্রয়োজন হয়। সেই উষ্ণতাটা কিভাবে দেওয়া হয় না, তাদেরকে একটা কাঁচের ঘরের মধ্যে তাদেরকে চাষাবাদ করা হয়, এবং এর ফলে কাঁচের ঘরের মধ্যে যে বায়ুমণ্ডলীয় যে গ্যাসগুলো রয়েছে, সেই গ্যাসগুলো সূর্যের আলোকে শোষণ করে, কিন্তু এমিট করতে দেয় না, অর্থাৎ বেরিয়ে যেতে দেয় না, তাকে ট্র্যাপ করে রেখে দেয়, এবং এর ফলে কি হয় না, ভেতরটা গরম থাকে। দেখো, এই হচ্ছে গ্রিনহাউস কিভাবে কাজ করে। সূর্যের আলো এখানে এসে পৌঁছলো, মাটিকে আঘাত করলো, মাটিতে আঘাত করলো, মানে মাটিতে সূর্যের আলো পড়লো, এবং এই মাটিটা গরম হলো, এখানকার বাতাসটা উত্তপ্ত হয়ে উপরে উঠে গেল, এবং ঘরটা গরম হয়ে উঠলো। এছাড়া এখানকার যে বাতাসগুলো রয়েছে, তারা সূর্যের আলোটাকে শোষণ করলো, নানাভাবে সূর্যের আলোটাকে তারা বিকিরণও করলো, লং ওয়েভলেংথ তারা বিকিরণ করলো। কিন্তু তার মধ্যে একটা বিকিরণ হচ্ছে, সেটা হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন, যেটাকে আমরা বলছি অবলোহিত রশ্মি। তো অবলোহিত রশ্মি হলো আমাদের যে সাধারণ ভিজিবল লাইট, সেই ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো, তার থেকে একটু কম শক্তিশালী আলো, কিন্তু এটাই মূলত এই গ্রিনহাউসকে উষ্ণ রাখতে সাহায্য করে। তো এর ফলে কি হয়, এর ভেতরটা উষ্ণ থাকে। তাহলে এই হচ্ছে গ্রিনহাউস। এখন কথা হচ্ছে যে এই পৃথিবীটাও একটা গ্রিনহাউসের মতো আচরণ করে, এবং এর ফলে পৃথিবীর উষ্ণতাটা -18 ডিগ্রি না হয়ে 25 ডিগ্রি হয়েছে, অনেকটাই উষ্ণতা বেশি হয়েছে। এবং এই বেশি হওয়ার ফলে কি হচ্ছে, একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আমরা পাচ্ছি, অর্থাৎ জীব সহায়ক টেম্পারেচার, উষ্ণতা আমরা পাচ্ছি। এই উষ্ণতায় প্রাণীকুল সঠিকভাবে তারা বসবাস করতে পারে, বা তারা বেঁচে থাকতে পারে, বা তারা সার্ভাইভ করতে পারে। আদারওয়াইজ পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব সেইভাবে থাকতো না। সো মোস্ট রেডিয়েশন ইজ অ্যাবজর্বড বাই দ্য আর্থ সারফেস অ্যান্ড ওয়ার্মস ইট। এই যে সূর্যের আলোটা আসছে, তার বেশিরভাগটা কি হচ্ছে, এই পৃথিবীর সারফেস দ্বারা অ্যাবজর্বড হচ্ছে। কিছুটা কি হচ্ছে, রিফ্লেক্টেড ব্যাক হয়ে চলে যাচ্ছে আর্থ সারফেস থেকে, আবার কিছুটা অ্যাটমসফিয়ার থেকে রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে। ওকে, এবার এই যে অ্যাটমসফিয়ারে ঢুকলো যখন, তখন কি হচ্ছে, এই অ্যাটমসফিয়ারে শোষিত হচ্ছে। আবার শোষিত হওয়ার পর পুনরায় রেডিয়েশন হচ্ছে, লং ওয়েভলেংথ আকারে রেডিয়েশন হয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু যেগুলো ইনফ্রারেড রেডিয়েশন, সেই ইনফ্রারেড রেডিয়েশন বা অবলোহিত রশ্মি, সেগুলো কিন্তু আবার ফিরে চলে আসছে, সেগুলো কিন্তু বায়ুমণ্ডল থেকে বাইরে বেরিয়ে যেতে পারছে না। ঠিক যেমন একটা গ্লাস হাউসের মধ্যে গ্লাসে ধাক্কা খেয়ে ইনফ্রারেড রেডিয়েশনগুলো থেকে যাচ্ছিল, সেই রকম পৃথিবীর বায়ুমণ্ডলও
থেকেও তারা বাইরে বেরিয়ে যেতে পারছে না। এর ফলে কি হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পৃথিবীটাও ইটসেলফ একটা গ্লাস হাউসের মতো আচরণ করছে। এই কারণেই পৃথিবীটা একটা গ্রিন হাউসে পরিণত হয়েছে। তাহলে গ্রিন হাউস ইফেক্টের মেকানিজমটা কি হলো না, দ্য সান রেডিয়েটস সোলার এনার্জি অন আর্থ। ওকে, তাহলে সূর্য থেকে আমরা সূর্যের আলোক শক্তি গ্রহণ করি পৃথিবীতে। দ্য লার্জ পার্ট অফ দিস এনার্জি ইজ রেডিয়েটেড ব্যাক ইন্টু দ্য স্পেস। এই যে সূর্যের আলোটা বা সূর্যের সৌরশক্তিটা আমরা পেলাম, তার বেশিরভাগ অংশই 45%, অর্থাৎ 100 ভাগের 45 ভাগ কি হয়, বাইরে বেরিয়ে চলে যায়। গ্রিনহাউস গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার কন্ট্রিবিউট টু গ্লোবাল ওয়ার্মিং বাই অ্যাবজর্পশন অ্যান্ড রিফ্লেকশন অফ অ্যাটমসফিয়ারিক অ্যান্ড সোলার এনার্জি। অর্থাৎ গ্রিনহাউস গ্যাস যেগুলো রয়েছে তারা কি করে না, সূর্যের আলোটাকে শোষণ করে, শোষণ করার পর কিছুটা রিফ্লেক্ট করে, মানে শোষণ না করে রিফ্লেক্ট করে দেয়, কিছুটা শোষণ করার পর অবলোহিত রশ্মি আকারে বা ইনফ্রারেড এনার্জি আকারে বায়ুমণ্ডলের মধ্যেই ত্যাগ করে, এবং এর ফলে বায়ুমণ্ডল উষ্ণ থাকে। দিস ন্যাচারাল ফেনোমেনন নোন অ্যাজ গ্রিনহাউস এফেক্ট ইজ কোরিলেটেড উইথ গ্লোবাল টেম্পারেচার চেঞ্জ। অর্থাৎ এই যে ঘটনাটা, একে আমরা যে পৃথিবীর যে তাপমাত্রার যে পরিবর্তন হচ্ছে এর সাথে খুব সহজভাবেই আমরা যোগসূত্র তাদের মধ্যে স্থাপন করতে পারি। এখানে দেখো পৃথিবীর মধ্যে যে গ্রিনহাউস এফেক্টটা হচ্ছে, গ্রিনহাউস এফেক্ট কথাটা এখানে লেখা রয়েছে, সেটা কিভাবে কাজ করছে। তো এখানে পৃথিবী পৃষ্ঠ, সূর্যের আলো এসে পড়ছে, পৃথিবী পৃষ্ঠ গরম হচ্ছে, ঠিক আছে। এবার কিছু সূর্যের এনার্জি বা সূর্যের তাপ শক্তি বাইরে বেরিয়ে চলে যাচ্ছে পৃথিবী থেকে। হ্যাঁ, এবার অ্যাটমসফিয়ারের যে গ্যাসগুলো রয়েছে তাদের মধ্যে মূলত কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন গ্যাস, তারা সূর্যের আলোটাকে তারাও শোষণ করছে এবং তারাও রিফ্লেক্ট করে দিচ্ছে, মানে শোষণ করার পর আবার বিভিন্ন ফর্মে এনার্জিটাকে ত্যাগ করছে তারা। কখনো বড় রশ্মি আকারে, বড় ওয়েভলেংথের রশ্মি আকারে ত্যাগ করছে, আবার কখনো ইনফ্রারেড রশ্মি আকারে ত্যাগ করছে, কিন্তু করা হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন যেটা, সেটা পৃথিবীর মধ্যে থেকে যাচ্ছে। এর ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তো এইবার আমরা দেখে নিই এই যে গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে, এই গ্রিনহাউস গ্যাসগুলো কি কি এবং তাদের মূল উৎসগুলো কি। এখানে যে কটা নাম রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8খানা, তার মধ্যে 5খানা খুব গুরুত্বপূর্ণ। কার্বন ডাইঅক্সাইড, CO2, মিথেন, CH4, N2O, নাইট্রাস অক্সাইড। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, আগের ক্লাসে একটা জিনিস ভুল বলেছিলাম। NO যেটা ছিল ওটা ছিল নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, ওই জায়গাটা তোমরা একটা শুধরে নেবে। আর N2O হচ্ছে নাইট্রাস অক্সাইড। এছাড়া CFC, এই 4জন, আর এদিকে রয়েছে ওজন। এই 5জন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আর এছাড়াও কিছু রয়েছে হাইড্রোফ্লোরোকার্বন, CHF3, সালফার হেক্সাফ্লোরাইড, SF6 এবং নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। তো এদের সোর্সগুলো কি আমরা দেখে নিই একবার। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ফসিল ফুয়েল কম্বাসশন, মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে, ডিফরেস্টেশন, গাছ কেটে ফেলার কারণে, এবং সিমেন্ট প্রোডাকশনের জন্য, অর্থাৎ সিমেন্ট উৎপাদনের থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। মিথেন গ্যাস কোথা থেকে পাওয়া যায়? ফসিল ফুয়েল প্রোডাকশন। আমরা যখন ফসিল ফুয়েল প্রোডাকশন করছি, অর্থাৎ কি বলবো, ক্রুড অয়েল থেকে আমরা যখন রিফাইনিং করে পেট্রোলিয়াম অয়েল তৈরি করছি, বিশুদ্ধ অয়েল তৈরি করছি, তখন কিন্তু প্রচুর মিথেন গ্যাস উৎপন্ন হয়। এগ্রিকালচার, এমনি গোবর থেকেও মিথেন গ্যাস পাওয়া যায়। তো এগ্রিকালচার, ফার্মিং, এসব থেকে মিথেন গ্যাস প্রচুর উৎপাদন হয়। অ্যান্ড ল্যান্ডফিলস, অর্থাৎ ভূপৃষ্ঠের মধ্যে আমরা অনেক কিছু পুঁতে রাখি, বা সিম্পলি গাছের পাতা পড়ে যে পচে যায়, সেখান থেকেও কি হয়, মিথেন গ্যাস উৎপন্ন হয়। এই গেল 2 নম্বর। আর তৃতীয়টা হচ্ছে নাইট্রাস অক্সাইড। ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা যে নাইট্রোজেন সার ব্যবহার করি, NPK, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, তাদের মধ্যে নাইট্রোজেন থাকে এবং সেখান থেকে N2O বেরিয়ে আসতে পারে। ফসিল ফুয়েল অ্যান্ড বায়োমাস কম্বাসশন, এবং পেট্রোল ডিজেল পোড়ানোর ফলেও N2O গ্যাস উৎপাদন হয়। এছাড়া বায়োমাস কম্বাসশনের ফলেও, অর্থাৎ বায়োমাস বলতে সিম্পলি গোবর পোড়ানোকেও বলা যেতে পারে, শুকনো গোবর পোড়ানো। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল প্রসেস থেকেও প্রচুর N2O গ্যাস নির্গত হয়। CFC, আমরা এসি এবং রেফ্রিজারেটরে যে কুলেন্ট বা রেফ্রিজারেন্ট হিসেবে যাদেরকে ব্যবহার করি, তারাই হচ্ছে এই CFC অথবা HFC। ওকে, আর এদের দুজনের সোর্স হচ্ছে SF6, ইলেকট্রিসিটি ট্রান্সমিশন আর সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং। আর ওজনের সিনথেসিস হচ্ছে ফুয়েল কম্বাসশন অ্যান্ড এভাপোরেশন অ্যাসোসিয়েটেড উইথ ট্রান্সপোর্টেশন। অর্থাৎ যখন গাড়ি চলে, গাড়ির ইঞ্জিন যখন অতি উচ্চ উষ্ণতায় তখন ইঞ্জিনটা রান করে, তখন সেখানে অক্সিজেন জোড়া লেগে ভেঙে এবং জোড়া লেগে ওজোন গ্যাস তৈরি হয়। তো এই ওজোন গ্যাসও একটি গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস। এবং এই যে গ্রিনহাউস এফেক্ট, এখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কোন গ্যাসের কত % কন্ট্রিবিউশন রয়েছে? অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড দায়ী 60%, CFC দায়ী 8%, ওজন দেখো 12%, এটা খুব একটা কম নয়। নাইট্রাস অক্সাইড 5%,
এবং মিথেন হলো 15%। এবার গ্রিনহাউস গ্যাসগুলোর এমিশনের যে সোর্সগুলো, সেই সোর্সগুলো কি না, পাওয়ার প্ল্যান্ট মানে যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমি বলেছিলাম কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই কয়লা থেকে কার্বন ডাইঅক্সাইড প্রচুর উৎপন্ন হয়। ট্রান্সপোর্টেশনের ফলে ফসিল ফুয়েল পোড়ানো হয়। ফার্মিং আমি যেটা বললাম যে চাষাবাদ করলে সেখান থেকে প্রচুর মিথেন গ্যাস উৎপন্ন হয়। ডিফরেস্টেশন, গাছ কেটে ফেললেই ন্যাচারালি সেটা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমাতে সাহায্য করতো গাছ থাকলে, অথচ গাছ না থাকলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ক্রমশ বেড়ে যাবে। ফলে ডিফরেস্টেশন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এছাড়া ফার্টিলাইজার্স, আমি বলেছিলাম N2O সার থেকে বেরিয়ে আসে অনেক সময়। অয়েল ড্রিলিং, যেখানে আমরা খনিজ তেল উৎপাদন করব সেখানেও প্রচুর গ্রিনহাউস গ্যাস উৎপাদন হয়। ন্যাচারাল গ্যাস ড্রিলিং, এই দুটো প্রায় একই ঘটনা, অয়েল ড্রিলিং বা ন্যাচারাল গ্যাস দুটোই ভূগর্ভ থেকে আমরা উৎপাদন করি। এছাড়া পার্মাফ্রস্ট মানে হচ্ছে যেগুলো সুমেরু বা কুমেরু প্রদেশের যে বরফগুলো রয়েছে তাদের গলনের ফলেও তাদের মধ্যে কিছু কিছু গ্রিনহাউস গ্যাস ডিজলভ হয়ে থাকে এবং তাদের গলনের ফলে সেই গ্রিনহাউস গ্যাসগুলো গ্যাসীয় আকারে বায়ুমণ্ডলের মধ্যে চলে আসে। গার্বেজ অর্থাৎ এখানে হচ্ছে জঞ্জাল থেকে প্রচুর মিথেন গ্যাস উৎপন্ন হয়। এছাড়া হয়েছে ভলকানিক ইরাপশন থেকে মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোয়। তাহলে এই হলো গ্রিনহাউস গ্যাস এমিশনের মূল সোর্সগুলো। এবারে দেখা যাক ফাইনালি লাস্ট স্লাইড এটা, সেটা হচ্ছে ইম্প্যাক্টস অফ গ্রিনহাউস এফেক্ট। গ্রিনহাউস এফেক্টে অনেক ইম্প্যাক্ট আছে, কিন্তু মেইন যে তিনটে ইম্প্যাক্ট হচ্ছে সেই তিনটে ইম্প্যাক্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, মেল্টিং অফ গ্লেসিয়ার্স অ্যান্ড ইমব্যালেন্স ইন গ্লোবাল ইকোসিস্টেম। এই গ্লোবাল ওয়ার্মিংটাই হচ্ছে পৃথিবীর উষ্ণতাটাকে বৃদ্ধি করে দিচ্ছে। প্রতি 10 বছরে এখন 0.18 ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে, পৃথিবীর সুমেরু এবং কুমেরুতে যে গ্লেসিয়ারগুলো বা হিমবাহগুলো রয়েছে বা পাহাড়ের চূড়ায় যে হিমবাহগুলো রয়েছে তারা গলে যাচ্ছে এবং তারা গলে যাওয়ার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। এটা কিন্তু খুব একটা মানে কি বলবো, খারাপ নয়। এই যে পরিমাণটা, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভয় পেয়ে যাওয়ার মতো একটা ব্যাপার যে 0.18 ডিগ্রি সেলসিয়াস প্রতি 10 বছরে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কিন্তু একটা বড় রকমের প্রভাব পৃথিবীর ওভারঅল গ্লোবাল যে ইকোসিস্টেম তার উপরে পড়ছে। ফলে ইমব্যালেন্স ইন গ্লোবাল ইকোসিস্টেম এটাও একটা গ্রিনহাউস এফেক্টের সেকেন্ডারি এফেক্ট। তো এই হলো আমাদের গ্রিনহাউস এফেক্ট। এবার এই যে এফেক্টগুলো, এই এফেক্টগুলো ইন ডিটেলস বলতে গেলে কি হয় যে মেল্টিং অফ গ্লেসিয়ারের ফলে সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এর এফেক্ট আফটার এফেক্টটা কিন্তু মারাত্মক। অর্থাৎ যেগুলো উপকূলবর্তী এলাকা, সেই উপকূলবর্তী এলাকাগুলো কি হয়, জলমগ্ন হয়ে যাচ্ছে, জলের তলায় চলে যাচ্ছে। এবং তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে একটি গ্লোবাল সামিট হয়েছিল, জলের তলায় করেছিল, জলের তলায় টেবিলের মধ্যে বৈঠক করছে। তো এটা একটা সিগনিফিক্যান্ট ঘটনা। আমরা বলতে চাইছি যে আমাদের বসবাসের জন্য বা আমাদের ডুয়েলিংয়ের জন্য আগামী দিনে আর ভূপৃষ্ঠ থাকবে না, পুরোটাই জলের তলায় চলে আসবে। এবং পৃথিবীর দুই প্রান্তেই, উত্তর এবং দক্ষিণ দুই প্রান্তে যে পরিমাণ হিমবাহ রয়েছে সব যদি গলতে শুরু করে, তাহলে কিন্তু আর আমাদের দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। আমাদের কেন, কারোরই দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। লাস্টের এই ছবিটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। এই যে পোলার বিয়ার, সেই পোলার বিয়ার কিন্তু লাস্টের বরফের টুকরোটা আঁকড়ে ধরে সে কোনো রকমের সার্ভাইভ করার চেষ্টা করছে। চারিদিকে সমস্ত বরফটা গলে গিয়েছে। তাহলে বুঝতে পারছো গ্লোবাল ওয়ার্মিংয়ের আফটার এফেক্ট কী হচ্ছে। ফলে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের চেষ্টা করতে হবে আমরা যত পরিমাণ এই কার্বন এমিশনের ব্যাপারটা যাতে কম হয় সেই ব্যাপারে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা গ্রহণ করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। ধন্যবাদ।